নমস্কার, শুভ সন্ধ্যা। গ্রীষ্মের বাতাবরণের মাঝে কালবৈশাখীর স্নেহস্পর্শ আমরা পাচ্ছি, এটুকুই আমাদের সান্ত্বনা। তাই আজ সাহিত্য পথের অনুষ্ঠানের বিষয় এমন এক ব্যক্তিত্ব যিনি অধ্যয়ন, অধ্যাপনা, প্রবন্ধ ও মৌলিক রচনার নিজস্ব জগৎকে ছাড়িয়ে হয়ে উঠেছিলেন এক ঝলক ঠান্ডা বাতাস। হ্যাঁ, তিনি প্রমথনাথ বিশী। শান্তিনিকেতনের ছায়ায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অলিন্দে কিংবা কলেজ স্ট্রিটের কোনো কোনো বইয়ের দোকানে কান পাতলে এখনো শোনা যাবে প্রমথনাথের নির্মল কৌতুক। বিদ্যুৎ চকিতে তাঁর রসিকতা ভরিয়ে দিত রসগ্রাহী মানুষকে। 10ই মে প্রমথনাথ বিশীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ সেই রসের ভোজে আপনাদের আমন্ত্রণ জানাবেন ডক্টর সঙ্গীতা সান্যাল। ডক্টর সান্যাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তিনি প্রাবন্ধিক, তারাশঙ্করকে নিয়ে কয়েকটি বই লিখেছেন। সঙ্গীতা সাহিত্য পথের নিত্য শুভানুধ্যায়ী। তাকে শুভেচ্ছা জানাই। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান প্রবাহিত প্রমথনাথ। প্রমথনাথ বিশী বাংলা সাহিত্যাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। বহু গুণের সমন্বয় ঘটেছিল তার মধ্যে। 1901-এর 11ই জুন রাজশাহীতে তিনি জন্মগ্রহণ করেন। পিতা নলিনীনাথ বিশী, মাতা সরোজবাসিনী দেবী। শান্তিনিকেতনেই তাঁর বেড়ে ওঠা, কবিগুরুর সান্নিধ্যে। বিষয়টি জেনে আমি অন্ততপক্ষে পুলকিত হয়েছি। ইংরেজিতে তিনি সাম্মানিক স্নাতক হয়েছিলেন রাজশাহী কলেজ থেকে। অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন এবং গবেষণার কাজে রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ পান। রিপন কলেজের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি রবীন্দ্র প্রফেসর ছিলেন। কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ যেমন তিনি লিখেছিলেন, তেমনি তিনি লিখেছিলেন নাটক, করেছিলেন সাহিত্য সমালোচনা। অপর আরেকটি বিষয় হয়তো অনেকের অজানা থাকতে পারে, সেটি হলো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে তিনি সদস্য ছিলেন এবং রাজ্যসভারও তিনি সদস্য মনোনীত হয়েছিলেন। কমলাকান্ত, হাতুড়ি, বিষ্ণু শর্মা, অমিত রায়, মাধব ঘোষ, স্কট থমসন নামের আড়ালে লিখলেও তিনি অনেক বেশি একাত্মতা অনুভব করতেন প্রণাবী ব্যবহারের মধ্যে। এই মহান ব্যক্তির প্রয়াণ ঘটে 1985 10ই মে। আজ তার প্রয়াণ দিবস উপলক্ষে আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো নাটককার প্রমথনাথ বিশী এই কথিকার মধ্যে দিয়ে। বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর তিনি। কাব্য, উপন্যাস, গল্প, রম্য রচনা, প্রবন্ধ ছাড়াও নাট্যজগতে তার ছিল স্বচ্ছন্দ যাতায়াত। পূর্ণাঙ্গ এবং একাঙ্ক নাটকের তালিকা বেশ বড় এবং সমৃদ্ধ। যৌবনের প্রারম্ভে নাট্যজগতে তার আত্মপ্রকাশ ঘটেছিল। এ প্রসঙ্গে একটি সত্য ঘটনার সংক্ষিপ্ত উপস্থাপন করছি। তখন তিনি বিশ্বভারতীর ছাত্র। বন্ধুবর্গের সঙ্গে এক রথের দিনে শান্তিনিকেতনের কাছাকাছি এক গ্রামে তিনি গিয়েছিলেন বেড়াতে। গ্রামটির নাম সুপুর। তিনি দেখলেন একটি ঘরের মধ্যে একটি রথ নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। সকলে টানাটানি করলেও রথ কিন্তু অনড়। তারা কিছুটা আশাহত হয়ে গেলেন। এমনই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল কয়েকজন সাঁওতাল নারী পুরুষ, যারা ধানের কলের শ্রমিক ছিলেন। প্রণাবীর মনে হলো ওরাই হয়তো পারবে রথকে সচল করতে। তাদের কাছে প্রস্তাব যেতেই মহা খুশি হয়ে তারা রথের রশিতে হাত লাগালো। রথ মহা আনন্দে গড়গড় করে চলতে শুরু করলো।
তারপরেই তিনি লিখলেন রথযাত্রা নামে একটি নাটক। গুরুদেবের কানে পৌঁছে গেল সে বার্তা, দেখতে চাইলেন সে নাটক। কবি পাঠ করে খুবই খুশি হলেন। তারপর সংশোধিত রূপে তিনি সেই একই নাম রাখলেন। কবি প্রবাসীতে পাঠাতে বললেন প্রমথনাথ বিশিকে সে নাটকটি, কিন্তু তিনি অসম্মত হলেন। পরবর্তী সময় আমরা দেখি 1932-এ রথের রশি নামে নাটকটি প্রকাশ করলেন কবি। তবে রথের যাত্রা এবং রশির মধ্যে বিস্তর পার্থক্য আছে, সাদৃশ্য শুধু আছে ওই রথে। তবে কবিগুরু লিখেছিলেন, আমার স্নেহাস্পদ ছাত্র শ্রীমান প্রমথনাথ বিশির কোনো রচনা হইতেই নাট্যদৃশ্যের ভাবটি আমার মনে আসিয়াছিল। প্রমথনাথ নাট্য রচনা ক্ষেত্রে রোম্যান্টিক মননের পরিচয় থেকেও স্যাটায়ার মানসিকতার প্রকাশ বারে বারে ঘটিয়েছেন। নাটককার হিসেবে তিনি যতটা না রবীন্দ্র মানসিকতা দ্বারা প্রভাবিত হয়েছেন, তার থেকে অনেক বেশি প্রভাবিত হয়েছেন জর্জ বার্নার্ড শর দ্বারা, যিনি সংক্ষেপে লিখতেন GBS, প্রমথনাথ নিশি। এই স্বাক্ষর কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখতেন প্রণাবী। এটি অল্পবিস্তর সকলেরই জানা আছে। তার নাটকে সমাজ কেন্দ্রবিন্দুতে থাকলেও সমাজের ত্রুটি বিচ্যুতির দিকে তার দৃষ্টি ছিল সজাগ। তার নাটকে আছে অম্ল মধুর স্বাদ, মুখে হাসি, চোখে কান্না। হাসির সঙ্গে সঙ্গে তীব্র কষাঘাতের জন্য প্রস্তুত থাকতে হয়, অর্থাৎ তিনি আদ্যপ্রান্ত স্যাটায়ারিস্ট। বার্নার্ড শ ধরিয়ে দিতে চেয়েছিলেন এবং তাতে ছিল হাসির মোড়কে তীব্র কষাঘাত। তিনি সমাজের ভুলভ্রান্তিগুলির প্রতি যথেষ্ট সজাগ ছিলেন। তার নাটক পড়তে গিয়ে হাসির সাথে সাথে বেত্রাঘাতের জন্য অপেক্ষা করতে হয় বইকি। ঘৃতং পিবেত নাটকের দীর্ঘ ভূমিকায় বার্নার্ড শ ও আমি অধ্যায়ে লিখেছেন প্রণাবী, উদ্ধৃতি চিহ্ন শুরু হচ্ছে, বিধাতার দুইটি মূর্তিমান ভূমিকা। বিধাতা পুরুষ বিশ্ব সৃষ্টি করিয়া বুঝিতে পারিলেন, কিঞ্চিৎ ব্যাখ্যা ব্যতীত ইহা দুর্বোধ্য। তাই তিনি GBS ও প্রণাবী নামধেয় দুই ভূমিকাপন্থী লেখককে সৃষ্টি করিয়াছেন। ইহাদের রচনা বিশ্বগ্রন্থের পাদটিকা, উপসংহার, শুদ্ধিপত্র ও ভূমিকা রূপে চিরকাল, উনি ব্র্যাকেটের মধ্যে লিখেছেন, মানুষ জাতি ধ্বংস না হওয়া পর্যন্ত বিরাজ করিবে। এই দুইজনের নাটক ইহাদের মতামতের উদাহরণস্বরূপ। ভূমিকা বুঝিলে নাটক পড়িবার প্রয়োজন নাই, আর যদি ভূমিকা না বুঝিতে পারো নাটক পড়িও না, কিছুই বুঝিতে পারিবে না। উদ্ধৃতি চিহ্ন শেষ হল। ঋণংকৃত্যা ঘৃতং প্রিবেত, ডিনামাইট, সাবিত্রী স্বয়ম্বর, দক্ষিণ পাড়ার মেয়েরা, মৌচাকে ঢিল, পারমিট, ভূতপূর্ব স্বামী প্রভৃতি পূর্ণাঙ্গ নাটকের কথা বলা যেতেই পারে। আবার বেনিফিট অফ ডাউট, জাতীয় উন্মাদাশ্রম, পশ্চাতের আমি প্রভৃতি একাঙ্ক নাটক তো অবশ্যই উল্লেখযোগ্য। প্রথম পূর্ণাঙ্গ নাটক ঋণংকৃত্বা প্রকাশিত হয় 1342-এ। নাটকটি উৎসর্গ করা হয় বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয়কে। ঘৃতং পিবেত নাটকটিতে আধুনিক নাগরিক জীবনের ফাঁপা দিকটিকে নাট্যকার ব্যঙ্গের চাবুকে ক্ষতবিক্ষত করেছেন। প্রসিদ্ধ ফরাসি নাটককার মলিয়েরের দ্য সিট টার্নড জেন্টলম্যান নাটকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্রতিটি নাটক ধরে ধরে আলোচনা করার পরিসর এক্ষেত্রে হয়তো নেই, কিন্তু নাটকটিতে, এই নাটকে যেটি উল্লেখ করলাম আমি, ঋণংকৃত্যা, আছে তীব্র ব্যঙ্গ এবং ক্ষুরধার রসিকতা, সবটা মিলিয়ে একটা তীব্র আঘাত। তবে কয়েকটি গান ও নীতি কবিতা নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে। ডিনামাইট নাটকটিতে তার প্রগতিশীল মানসিকতার পরিচয় পাওয়া যায়। নামটি কিন্তু অসাধারণ, এবং এই নামকরণটি ডিনামাইটের মাধ্যমে তার নববিবাহ তত্ত্ব প্রকাশ করেছেন, যা যথার্থ ইউনিক। নাটকটি পড়লে তা স্পষ্ট প্রতিভাত হয় ডিনামাইট অবশ্যই প্রতীকের কাজ করেছে। সাবিত্রী স্বয়ম্বর নাটকে সাবিত্রীকে তিনি অতি প্রাচীন মডার্ন উইমেন হিসেবে এঁকেছেন।
এত মজার রসিকতা প্রিয় মানুষ ছিলেন প্রমথনাথ, সাবিত্রী স্বয়ম্বর নাটকটি তিনি উৎসর্গ করেন মোহিতলাল মজুমদারকে, যেখানে তিনি লিখলেন, যিনি আমাকে তিরস্কার করিয়াছেন। আর দক্ষিণ পাড়ার মেয়েরা নাটকটি উৎসর্গ করেন শ্রী প্রমথনাথ বিশিকে, এবং সেখানে তিনি লিখলেন, যিনি আমাকে বহিষ্কার করিয়াছেন। খুব মজার বিষয়, এবং ভাবলে এই যেটা রসিক মৌন তার ভেতরে রয়েছে সেটি কিন্তু স্পষ্ট যেন অনুভূত হয়। মৌচাকি ঢিল নাটকটিকে তিনি বলেছেন রাজনৈতিক নাটক। নামকরণের মধ্যে এক অদ্ভুত তাৎপর্য লক্ষ্য করার মতো। নাটকটির কাহিনী ইতিহাস ভিত্তিক হলেও তা আধুনিক চিন্তায় পরিবেশিত। এই নাটকটি মধুরীণ সমাপয়েত ঘটিয়েছে, কিন্তু আক্রমণ করতে তিনি কিন্তু ছাড়েননি। অর্থাৎ একই সঙ্গে আঘাত, আবার অন্যদিকে আবার আঘাত উপশমের জন্য মলমও রয়েছে। বানরসা যেমন তাকে অনুপ্রাণিত প্রভাবিত করেছিলেন, তেমনি রুশ লেখক গোগোলের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। গভর্নমেন্ট ইন্সপেক্টর নাটকটি গোগোলের রচনার অনুবাদ। নাটকটিতে আমলাতন্ত্রের লোভ, স্বার্থপরতার জঘন্য চিত্র প্রকাশিত হয়েছে। আমি শুধু কিছু কথা তুলে ধরতে চাইছি যে একেবারে কত বছর আগে লেখা নাটকটি বর্তমানে কত প্রাসঙ্গিক কিছু অংশ, তা পড়লে সত্যি আমরা নিজের মনেই হেসে উঠি। আবার আমাদের পিঠও কিন্তু সজাগ হয়ে থাকে যে বেত্রাঘাত পড়ল বলে। তো এই নাটকটিতে আমলাতন্ত্রের লোভ, স্বার্থপরতার জঘন্য চিত্র প্রকাশিত হয়েছে। আমলারা যে সুযোগ সন্ধানী, শোষক, বিলাসী, কপট, তার সবটারই প্রকাশ ঘটেছে এই নাটকটির মধ্যে, এবং তিনি একেবারে ধরে ধরে সেখানে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার রচনা আজও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। হিন্দি উইদাউট টিয়ার্সে তিনি দেখিয়েছেন হিন্দি ভাষা শেখা কঠিন নয়, তা যথেষ্ট পরিমাণে আনন্দদায়ক। এটি একটি মিলনাত্মক কমেডি, এবং দেখুন হিন্দি ভাষা শিখতে বলছেন, এবং এটা যে খুব আনন্দদায়ক সেটি বলতেও তিনি কিন্তু ভুললেন না। জাতীয় উন্মাদাশ্রমের প্রণালীর রাজনৈতিক সচেতনতা ধরা পড়ে, প্রাসঙ্গিক ব্যঞ্জনা ধরা পড়ে। শিক্ষামন্ত্রী হতে গেলে শিক্ষার যে দরকার নেই তা আমাদের থেকে আর ভালো কেই বা বুঝবে। নাট্যকার সেই কথাটাই কিন্তু বলতে চেয়েছেন অকপটে, কারণ নাটকে শিক্ষামন্ত্রী বহুবার ফেল করে পাশ করেছেন, তারপর তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। কোনো মন্ত্রী হতে গেলেই যে শিক্ষার খুব দরকার, সেটা তো দরকার যে আছে বলে কেউ মনে করেন, এমন উন্মাদ পৃথিবীতে কিন্তু নেই। সুতরাং শিক্ষা ছাড়াও কিন্তু শিক্ষামন্ত্রী হওয়া যায়। এই যে চরম মস্করা করার সাহসিকতা তার মধ্যে ছিল তা বলাই বাহুল্য। শিক্ষামন্ত্রী উদার কণ্ঠে আবৃত্তি করেন, যা উদরপিণ্ডি ভূদরঘাড়ের মতন ব্যাপার হয়, এবং অবশ্যই ভুল আবৃত্তি করেন, ভুল কবির নাম করেন, আর বাহবাদার যারা আছেন তারা বাহবা দিয়ে যান যে সত্যি শিক্ষামন্ত্রী কত জানেন। এই নাটকটির রচনাকাল 1974। টালমাটাল অবস্থা। পুলিশ কমিশনার এক ভীতু মহিলা, যিনি হামলা সামলাতে টেবিলের নিচে লুকোন না, কিন্তু মাথার টুপি খুলে ফেলেন, লম্বা বেনি দুলিয়ে নিজেকে লুকিয়ে রাখেন। সমস্ত মন্ত্রী বাকসর্বস্ব, নিষ্কর্মা, আর মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখুন মুখ্যমন্ত্রী কি বলেন? মুখ্যমন্ত্রী বলেন যে সমস্যার সমাধান নেই তাকে সমস্যা না বলে নীরবতা পালনই শ্রেয়। সমস্ত দেশটাই উন্মাদাশ্রমে পরিণত হয়েছে। প্রতিটি মন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা আমি সকল শ্রোতাকে ভেবে দেখতে বলবো। নাটককার 2004 সালের নাটক ঘটনা কথা বলতে 74-এ বসে লিখছেন,
2004-এর প্রেক্ষিতে তুলে ধরছেন। এবং আজ আমরা 2021-এ সেই বিষয় মিলিয়ে দেখছি যে কতটা তিনি সঠিক, কতটা তিনি বেঠিক। এই নাটকে শিক্ষামন্ত্রীর একটি উক্তি দিয়ে আলোচনা আমি শেষ করব। উক্তিটি বড্ড প্রাসঙ্গিক এবং আধুনিক, সময়োচিত বলে আমার মনে হয়েছে। শিক্ষামন্ত্রী শিক্ষার হাল কেমন হতে পারে তা তিনি দেখিয়ে দিয়েছেন। উদ্ধৃতি চিহ্নর মধ্যে রাখছি। শিক্ষামন্ত্রী: একদিন এক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের প্রশ্ন করেছিলাম, ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। কার লেখা? গ্র্যাজুয়েট শিক্ষকগণ বলতেই পারল না। হেডমাস্টার? MABT। সে বেটা বলে বসলো মদনমোহন তর্কালঙ্কার। দেখুন কি বিদ্যার রইল। তারপর দপ্তরি শিক্ষকদের জিজ্ঞাসা করতেই সকলে এক বাক্যে বলে উঠল, কবিগুরুর রচনা। এদের অনারারি BA ডিগ্রি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লেখালেখি শুরু করেছি। শিক্ষামন্ত্রীর শিক্ষার বহর মহোদয়গণ নিশ্চয়ই বুঝতে অসুবিধে হচ্ছে না। কতটা করুণ তা কিন্তু প্রমাণিত। শান্তিনিকেতনের ছাত্রাবস্থায় নাট্য উৎসাহ তাকে পেয়ে বসেছিল এবং নিজে রবীন্দ্র নাটকে অভিনয় করেছিলেন। নাটক অন্তঃপ্রাণ প্রমথনাথ বিশির প্রয়াণ দিবসে এটি আমার একটি ছোট বিনম্র শ্রদ্ধাঞ্জলি। নাটককার প্রণাবীকে নাট্য সাহিত্যের জগৎ কোনোদিনও ভুলবে না। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।